তাহলে আমাদের টপিকের নাম হবে ফাংশন। ফাংশন নিয়ে আমরা আলোচনা করতেছি অষ্টম অধ্যায়। এই রাশিটার মান কত কেউ কি বলতে পারো? এই রাশিটার মান কত হবে কেউ বলতে পারো কিনা? স্যার সকল বাস্তব সংখ্যা। সকল বাস্তব সংখ্যা এই রাশির মান কিভাবে হইলো? মানে একসাথে তো অনেকগুলা মান হইতে পারে না, কোন সংখ্যাটা হবে আমরা বুঝবো কিভাবে? বোঝা যাবে? হ্যাঁ স্যার। এই রাশির মান কার উপর নির্ভর করে? এক্স এর উপর স্যার। এক্স এর উপর নির্ভর করে। আমরা যদি এক্স এর মান জানতে পারি তখনই কেবল এই রাশির মান জানা যাবে। এক্স এর মান না জানতে পারলে এই রাশির মান আমরা জানবো না, কত বলতে পারবো না। এই জন্য এই রাশিটাকে বলা হবে এক্স এর ফাংশন। যে যার উপর নির্ভরশীল সে তার ফাংশন। যে রাশির মান যার উপর নির্ভরশীল ওই রাশি তার ফাংশন। এই রাশিটা এক্স এর উপর নির্ভরশীল বিধায় এটাকে আমরা এক্স চলকের ফাংশন বলবো। এক্স চলকের ফাংশনকে আমরা এফ অফ এক্স প্রতীক দ্বারা প্রকাশ করবো, অর্থাৎ এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 5 এইভাবে লিখবো। রাশিতে এক্স এর মান যদি আমরা বসাই, বসানোর পরে এফ অফ এক্স এর মান হিসাবে যা পাওয়া যায় তাকে আমরা সাধারণত y দ্বারা প্রকাশ করি, অর্থাৎ y ইকুয়াল টু 2x + 5। এই y ইকুয়াল টু 2x + 5 এটাই ছিল এফ অফ এক্স, অর্থাৎ y ইকুয়াল টু এফ অফ এক্স। দেখো আমি এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন লিখলাম। ফাংশনকে এইভাবে একটা মেশিনের সাথেও তুলনা করা যায়। যেই মেশিনের ভিতরে আমরা x ইনপুট করব, x ইনপুট করার পরে এখানে প্রসেস হয়, এখানে একটা y তৈরি হবে। এই y হবে আউটপুট। ফাংশন হচ্ছে একটা নিয়ম, সেই নিয়মে ডোমেনের প্রত্যেক উপাদান x এর জন্য কোডোমেনে একটি অনন্য উপাদান y বিদ্যমান। ডোমেনের প্রত্যেক উপাদান x এর জন্য কোডোমেনে একটি অনন্য উপাদান পাওয়া যাবে y, অর্থাৎ x এর একটা মানের জন্য কোডোমেনের ভিতরে একটা y পাওয়া যাবেই এবং একটার বেশি পাওয়া যাবে না। x এর একটা মানের জন্য y এর মান হিসাবে একের বেশি পাওয়া যাবে না, একটা মান পাওয়া যাবেই। ফাংশন প্রকাশের প্রতীক হিসাবে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স এই প্রতীক দ্বারা যখন প্রকাশ করি, f হইছে ফাংশনের নাম, x কে আমরা বলে থাকি ইনপুট। এই ফাংশনে যদি x ইনপুট করা হয় y কে আউটপুট হিসাবে পাওয়া যাবে। এখানে x কে বলা হয় স্বাধীন চলক, y কে বলা হয় অধীন চলক, কারণ x এর মান কারো উপর নির্ভর করে না। x এর মান বসানোর পরেই কেবল y এর মান পাওয়া যায়। এজন্য x কে স্বাধীন চলক, y কে অধীন চলক বলা হয়। x এর আরেকটা নাম আছে প্রি ইমেজ। x এর আরেকটা নাম হচ্ছে প্রি ইমেজ, y এর আরেকটা নাম হচ্ছে ইমেজ। এছাড়াও এইরকম অনেক ধরনের প্রতীক আছে যাদের দ্বারা আমরা ফাংশন প্রকাশ করি। ছোট হাতের এফ অফ এক্স, বড় হাতের এফ অফ টি, এফ অফ এক্স, জি অফ এক্স, এইসব থিটা, পি অফ এক্স। মানে ব্র্যাকেটের ভিতরে যে প্রতীকটা আছে এই প্রতীক হলো স্বাধীন চলক, আর পুরো প্রতীকটা হলো অধীন চলক। শুধু y দ্বারাও প্রকাশ করা হয়। এখানে দেখো একটা মেশিন নিলাম, এই মেশিনের ভিতরে এ সেট থেকে একটা উপাদান ইনপুট করলাম -1, তাতে রেজাল্ট পাওয়া গেল 2। 0 ইনপুট করার পরে এখান থেকে রেজাল্ট পাওয়া গেল 1, অর্থাৎ 0 এর বিপরীতে আসছে 1। 1 ইনপুট করলে এখান থেকে পাওয়া গেছে 2, অর্থাৎ 1 এর বিপরীতে 2 পাওয়া গেছে। 2 এর বিপরীতে পাওয়া গেছে কত? 2 এর বিপরীতে 5। এইভাবে এ সেটের প্রত্যেকটা উপাদানের জন্য দেখো বি সেটে একটি অনন্য উপাদান আছে, অর্থাৎ -1 এর জন্য বি সেটে একটা উপাদান 2 আছে, একের বেশি নাই, এবং একটা উপাদান আছেই, একটার কম নাই। 0 এর জন্য বি সেটে একটা উপাদান আছে 1, 0 এর জন্য একাধিক মান বি সেটে নাই। 1 এর জন্য বি সেটে একটা মান আছে, সেটা হলো 2, 1 এর জন্য বি সেটে একাধিক মান নাই। 2 এর জন্য বি সেটে একটা উপাদান আছে 5,
এই 2 এর জন্য বি সেটে আর কোনো বাড়তি উপাদান নাই, অর্থাৎ একের বেশি উপাদান নাই। বি সেটে আরো কিছু উপাদান থাকতে পারে, তাতে অসুবিধা নাই, কিন্তু এ সেটে কোনো বাড়তি উপাদান থাকবে না। এ সেটে এমন কোনো উপাদান থাকবে না যেই উপাদানের কোনো প্রতিচ্ছবি নাই। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেঞ্জ আর কোডোমেনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এইবার একটু আসি আমরা এই ফাংশনটাকে আমরা f ইকুয়াল টু এত দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ -1 এর জন্য 2, 0 এর জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 5। এই ক্ষেত্রে ফাংশনটাকে এভাবেও লিখে থাকি যে f a সেট থেকে b সেটে একটা ফাংশন f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 দ্বারা সংজ্ঞায়িত। এই প্রতীক দ্বারা অনেক সময় আমরা প্রকাশ করে থাকি। এই ক্ষেত্রে a সেটকে বলা হয় ডোমেন, b সেটকে বলা হয় কোডোমেন, এবং a সেটের যে সকল উপাদানের প্রতিচ্ছবি b সেটে পাওয়া গেছে তাদের সেট হইছে রেঞ্জ। এখন দেখো কোডোমেন আর রেঞ্জের ভিতরে পার্থক্য বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। পুরো বি সেট হইছে কোডোমেন, কিন্তু কোডোমেনের সব উপাদান প্রতিচ্ছবি নাও হইতে পারে। কোডোমেনের সকল উপাদান রেঞ্জের উপাদান নাও হইতে পারে। রেঞ্জ হবে কোডোমেনের একটা উপসেট, রেঞ্জ হবে কোডোমেনের একটা উপসেট। ঠিক আছে? তাহলে ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন বুঝতে পারছো কিনা সবাই? ইয়েস স্যার। এতক্ষণ যে ফাংশনটা নিয়ে আলোচনা করা হয়েছে এই ফাংশনকে আমরা এইরকম একটা প্রতীক দ্বারা প্রকাশ করে থাকি, অর্থাৎ চিত্রের সাহায্যে যদি লিখি সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখি যে a এর জন্য বা a সেটের -1 এর জন্য পাওয়া যাবে b সেটে 2, a সেটের 0 এর জন্য 1, 1 এর জন্য 2, 2 এর জন্য 5। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, a সেটে কোনো উপাদান বাড়তি থাকবে না। a সেটে এমন কোনো উপাদান পাওয়া যাবে না যেই উপাদানের কোনো প্রতিচ্ছবি নাই। b সেটে বাড়তি উপাদান থাকতে পারে, কোনো অসুবিধা নাই, নাও থাকতে পারে। b সেটে -1 এবং 7 পাওয়া গেছে যারা কারো প্রতিচ্ছবি হয় নাই, এরা শুধুই কোডোমেনের উপাদান, কিন্তু রেঞ্জের উপাদান নয়। আবার a সেটের একটা উপাদানের বিপরীতে b সেটে একাধিক উপাদান থাকতে পারে। যেমন একজন মানুষের 2 রকম ছবি হইতে পারে, একজন মানুষের 2 রকম ছবি হইতে পারে না, তবে 2 জনের ছবি একরকম হইতে পারে। একরকম চেহারা দেখতে এইরকম 2 জন মানুষ থাকলে তাদের ছবি তুললে একরকম দেখা যাইতে পারে, তবে একজন ব্যক্তির ছবি তুললে একই ক্যামেরা দিয়ে যদি ছবি তোলা হয়, একই দূরত্বে রেখে যদি ছবি তোলা হয়, ফাংশন যদি একই থাকে, 2 বার 5 বার 10 বার যতবারই ছবি তোলা হোক না কেন ছবি একরকমই পাওয়া যাবে, ছবি ভিন্ন পাওয়ার সুযোগ নাই। তবে ক্যামেরার ফাংশন যদি একটু পরিবর্তন করা হয়, একটু মোড যদি পরিবর্তন করা হয়, তখন একই উপাদানের আরেক রকম ছবি আসতে পারে, অর্থাৎ একজন মানুষের আরেক রকম ছবি আসতে পারে। একজন মানুষের ছবি তোলার সময় তুমি জুম করে তুলছো তখন একরকম ছবি আসবে, একটু দূরে নিয়ে তুলছো তখন আরেক রকম আসবে, কালারফুল ছবি তুলছো এটা একরকম, আবার সাদা কালো ছবি তুলছো এটা আরেক রকম। ফাংশন পরিবর্তন করলে ভিন্ন প্রতিচ্ছবি আসতে পারে, কিন্তু ফাংশন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ ভিন্ন প্রতিচ্ছবি আসবে না। যেমন f of x equal to x square plus 1, এই ক্ষেত্রে এখানে আমরা যদি বসাই f of x equal to x square plus 1, এখানে যদি আমরা এই ফাংশনটাকে এইভাবে লিখি যে f of x equal to শুধু x স্কয়ার, এটা লিখলাম। f of x equal to যদি শুধু x স্কয়ার লিখি সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে এখন f of -1 বের করি, f of -1 বের করলে এখানে পাওয়া যাবে শুধু 1, অথচ এখানে -1 এর প্রতিছবি পাওয়া গেছে 2, -1 এর প্রতিছবি পাওয়া গেছে 2, কিন্তু ফাংশনটা একটু পরিবর্তন করার কারণে -1 এর প্রতিছবি 1 আসছে। এইভাবে যদি মোড পরিবর্তন করি, ফাংশন যদি একটু পরিবর্তন করি, সেক্ষেত্রে ভিন্ন প্রতিছবি আসতে পারে, কিন্তু যতক্ষণ ফাংশন একরকম থাকবে ততক্ষণে ভিন্ন ছবি আসবে না। যদি ভিন্ন ছবি আসে তখন ওটাকে আমরা কোনো ফাংশন বলবো না। একই উপাদানের 2 রকম প্রতিছবি হইলে তার নাম ফাংশন হবে না। ক্লিয়ার? এই ব্যাপারে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। স্যার আরেকবার স্যার। বলছি এখানে দেখো f of x equal to আমরা যদি x স্কয়ার লিখি সেক্ষেত্রে f of -1 1 আসে,
আর এক্স স্কোয়ার প্লাস 1 থাকলে এফ অফ মাইনাস 1 2 আসে। অর্থাৎ একটা উপাদানের প্রতিছবি দুই রকম আসতে পারে যদি ফাংশন দুই রকম হয়, ফাংশন যদি একটু পরিবর্তন থাকে, অর্থাৎ ক্যামেরার যদি একটু মোড পরিবর্তন করো সেই ক্ষেত্রে একজন মানুষের ছবি দুই রকম আসতে পারে। একটু দূরে নিয়ে ছবি তুলছে একরকম হবে, কাছে নিয়ে ছবি তুলছে আরেক রকম হবে, সাদা কালো বানায় নিয়ে ছবি তুলছো তখন আরেক রকম হবে। ফাংশন পরিবর্তন করলে, ক্যামেরার ফাংশন পরিবর্তন করলে একজন ব্যক্তির ছবি আরেক রকম ভিন্ন রকম হইতে পারে। তবে যতক্ষণ ফাংশন একই থাকবে ততক্ষণে একজন মানুষের ছবি আর এক রকম হবে না, দুই রকম হবে না, দুইজনের ছবি একরকম হইতে পারে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা এফ অফ মাইনাস 1 2 পাবো, এফ অফ 0 1 পাবো, এফ অফ 1 2 পাবো, এফ অফ 2 5 পাবো। এটাকে আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করি যে f equal to -1 2 0 1 1 2 2 5। এখন যদি দেখো আমরা এখানে a ক্রস b বের করি, a ক্রস b বের করলে কি পাওয়া যাচ্ছে দেখো, a ক্রস b বের করলে কি পাওয়া যায় দেখো, এটা পাওয়া যায় কিনা? এটা কি বুঝতে পারছো? a ক্রস b। জি স্যার। আচ্ছা, এখন দেখো এফ এর ভিতরে যে সকল উপাদান আছে, যে সকল কর্মজোড় আছে, তারা এ ক্রস বি এর ভিতরে আছে কিনা? দেখো এটা তো অনেক চিন্তা করার কথা না। এই যে -1 এর জন্য কত আসছিল, -1 এর জন্য 2 আসে। এই -1 এবং 2 কে নিয়ে তো একটা কর্মজোড় আমাদের এখানে লেখার কথা, এই যে -1 2। বুঝতে পারছো? এই যে -1 2 দেখো এখানে আছে, এই যে -1 2। তারপরে 0 1, এই দেখো 0 1 আছে এখানে। তারপরে আছে 1 2, এই দেখো 1 2 2 5, এই দেখো 2 5। তাহলে এফ এর ভিতরে যারা আছে তারা সবাই এ ক্রস বি সেটে আছে কিনা? জি স্যার। আছে। তাহলে আমরা এই কথা বলতে পারি যে এখানে এ ক্রস বি হইছে, এফ হইছে এ ক্রস বি এর একটা উপসেট এবং সেটা প্রকৃত উপসেট, এই কথা আমরা বলতে পারি। এভাবে এ ক্রস বি এর প্রকৃত উপসেট। এইবার ফাংশনের সংজ্ঞা দিতে গিয়ে আমরা আরেকভাবে সংজ্ঞাটা দিতে পারি, সেটা হলো ফাংশনের সংজ্ঞা দিতে গিয়ে দেখো আমরা এইভাবে একটা কথা লিখতে পারি যে এফ যদি এফ এ ক্রস বি এর একটা প্রকৃত উপসেট হয় এবং ডোমেন এফ ফাংশনের ডোমেন এটা যদি এ সেটের সমান হয়, এফ অন্যয়ের ডোমেন এটা যদি এ সেটের সমান হয়। আবার 3 নাম্বার অপশন হলো এক্স ওয়াই এক্স জেড দুইটা উপাদান যদি এফ এর ভিতরে থাকে সেক্ষেত্রে ওয়াই এবং জেড সমান হবে। এরকম যদি হয় সেক্ষেত্রে এফ সম্পর্কটিকে এ থেকে বি তে একটি ফাংশন বলা হয়। এইসব শর্ত না মানলে এ ক্রস বি এর যে কোনো ধরনের উপসেটকে আমরা বলি এ সেট থেকে বি সেটে অন্যয়। এ সেট থেকে বি সেটে একটা অন্যয় হওয়ার পরে ওই অন্যয়ের ডোমেন বের করলে ওই ডোমেন যদি এ সেটের সমান হয়, অর্থাৎ প্রথম উপাদানগুলোর সেট যদি এ সেটের সমান হয়, এটা একটা শর্ত। কারণ প্রথম উপাদানগুলোর সেট যদি এ সেটের সমান না হয় তখন বোঝা যাবে এ সেটের সকল উপাদানের প্রতিছবি পাওয়া যায়নি। আবার আরেকটা শর্ত বলা হয়েছে এক্স ওয়াই এক্স জেড এই দুইটা প্রতিছবি, মানে এই দুইটা ক্রোমোজোম যদি এফ এর ভিতরে থাকে ওয়াই এবং জেড সমান হবে, অর্থাৎ দুইটা সমান উপাদানের ভিন্ন প্রতিছবি হবে না, ওয়াই এবং জেড ভিন্ন হবে না, দুইটা সমান উপাদানের ভিন্ন প্রতিছবি হবে না। এরকম যদি হয় তখনই কেবল ফাংশন হবে। এই ফাংশন হওয়ার যে শর্তগুলো আছে এটা বুঝতে পারছো কিনা দেখো, ফাংশনের শর্ত বুঝতে পারছো? এই ব্যাপারে আর কারো প্রশ্ন আছে? আরে না বুঝলেও তো বলবো যে বুঝি নাই। হ্যাঁ বলো, কি বুঝো নাই বলো। এটা আরেকবার একটু করলে ভালো হয় রিপ্লাই। এই যে বলতেছি তো আমি সেটাই জিজ্ঞাসা করতেছি তোমাদের বারবার যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা।
আবার বলো, কে যেন কি বলতে চাও, বলো একটু জোরে বলো। স্যার আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি আবারও বুঝাই দিতেছি। আমরা এফ ফাংশনকে, এফ অন্যয়কে ফাংশন বলবো। প্রথম শর্ত হচ্ছে এফ অন্যয়টা এ ক্রস বি এর উপসেট হইতে হবে। এফ নামের যে একটা ক্রোমোজোমের সেট আছে, এই ক্রোমোজোমের সেট এ ক্রস বি এর উপসেট হইতে হবে, এইটা একটা শর্ত। এ ক্রস বি এর উপসেট হওয়ার পরে আর একটা শর্ত হয়েছে এ সেট এফ সেটের মানে এফ অন্যয়ের প্রথম উপাদানগুলোর সেট, এরা হয়েছে ডোমেন। -1 0 1 2 এটা হয়েছে ডোমেন, ডোমেনের উপাদান। এই ডোমেন সেট এটা এ ক্রস বি এর ভিতর থেকে এ এর সমান হইতে হবে। ডোমেন হইতে হবে এ এর সমান। ডোমেন এর সমান কেন হইতে হবে? ধরো এখানে 2 5 এই ক্রোমোজোমটা নাই, তাহলে ডোমেন কত? -1 0 1, এটা হবে ডোমেন। এই ডোমেনটা এ সেটের সমান হয় না, এই কথার অর্থ হচ্ছে এ সেটের ভিতরে একটা উপাদান আছে 2, এই 2 এর প্রতিছবি নাই। আমি ফাংশনের সংজ্ঞা দিতে গিয়ে প্রথমেই একটা কথা বলছিলাম, এ সেটের সকল উপাদানের প্রতিছবি থাকতে হবে, এটা একটা শর্ত। এখানে যদি এই এফ এর প্রথম উপাদানগুলোর সেট এটা এ সেটের সমান না হয়, তাহলে বোঝা যাবে যে এফ অন্যয়ের ভিতরে কোনো না কোনো উপাদান আছে, কোনো না কোনো উপাদান আছে যেটা এ সেটের ভিতরে কোনো না কোনো উপাদান আছে যার কোনো প্রতিছবি নাই। এই জন্য ডোমেন অফ এফ এটা এ সেটের সমান হইতে হবে। প্রথম দুইটা অপশন বুঝতে পারছো কিনা? 1 এবং 2 নাম্বার অপশন বুঝতে পারছো কিনা? এতটুকুর ভিতরে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। এতটুকু বুঝতে পারছো? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার 3 নাম্বারটা, এই 3 নাম্বারটা হয়তো কারো সমস্যা হইতে পারে, বুঝতে অসুবিধা হইতে পারে, কারণ এই কথাটা একটু কঠিন ভাষায় বলা হয়েছে। এখানে এক্স ওয়াই একটা ক্রোমোজোম ধরা হয়েছে, এক্স জেড আরেকটা ক্রোমোজোম ধরা হয়েছে। এক্স ওয়াই একটা ক্রোমোজোম কথার অর্থ হচ্ছে এক্স এর প্রতিছবি ওয়াই, এক্স জেড এটা একটা ক্রোমোজোম এফ এর ভিতরে আছে, এই কথার অর্থ হচ্ছে এক্স এর প্রতিছবি জেড। এক্স এর প্রতিছবি যদি ওয়াই হয়, এক্স এর প্রতিছবি যদি জেড হয়, আর এফ যদি ফাংশন হইতেই হয়, সেক্ষেত্রে ওয়াই এবং জেড সমান হইতে বাধ্য। ওয়াই এবং জেড যদি সমান না হয়, ওয়াই এবং জেড যদি ভিন্ন হয়, তখন আমরা বুঝে নিব দুইটা সমান উপাদানের ভিন্ন প্রতিছবি, এটা বুঝে নিব। দুইটা সমান উপাদানের যদি ভিন্ন প্রতিছবি হয়, তখন এই অন্যয়কে ফাংশন বলা হয় না। ভিন্ন ভিন্ন উপাদানের ভিন্ন ভিন্ন দুইটা সমান উপাদানের যদি ভিন্ন প্রতিছবি হয়, তখন এটাকে ফাংশন বলা হবে না। কথা বুঝতে পারছো? একই উপাদানের 2 রকম প্রতিছবি, একটা ক্যামেরা দিয়ে একজন মানুষের ছবি তুলছো, ছবি তোলার পরে একবার একরকম ছবি আসছে, এর পরের বারে আর এক রকম আসছে, বুঝতে হবে ওই ক্যামেরায় সমস্যা আছে, ওই ক্যামেরার সেটিংসে হয়তো কোনো সমস্যা থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ স্যার একটা ওয়াই থাকতে হবে। হ্যাঁ, মানে একটা এক্স এর জন্য একটা ওয়াই থাকতে হবে, ওয়াই দুইটা থাকবে না। জি স্যার, বুঝতে পারছি। তাইলে স্যার ক্লিয়ার স্যার। এইবার এখান থেকে তোমাদেরকে বলতে হবে এই অন্যয়টা ফাংশন কিনা। ফাংশন না স্যার। দেখো তো ফাংশন হয় কিনা। ফাংশন না স্যার। ফাংশন না হওয়ার কারণ কি বলো? স্যার রেঞ্জ ভিন্ন ভিন্ন নয়। হ্যাঁ, স্যার রেঞ্জ ভিন্ন ভিন্ন নয়। রেঞ্জ ভিন্ন ভিন্ন না থাকলে যে ফাংশন হবে না এই কথা তো বলি নাই, কারণ দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি থাকতে পারে, দুইজন মানুষের একরকম ছবি হইতে পারে, এটা তো একটু আগেও দেখাইছিলাম যে দুইজন মানুষের একরকম ছবি হইতে পারে, দুইজন যমজ ভাই থাকতে পারে, তাই না? মানে এক্স এর মান সব ভিন্ন ভিন্ন হইলেই ফাংশন হবে, এফ অফ এক্স এর মান ভিন্ন হওয়ার প্রয়োজন নাই। জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। এটা ফাংশন। এক্স এর মান সব ভিন্ন ভিন্ন আছে, অর্থাৎ দুইটা ভিন্ন উপাদানের একই প্রতিছবি হইলে অসুবিধা নাই, একই উপাদানের 2 রকম প্রতিছবি হইলে অসুবিধা আছে। দেখো এটা ফাংশন কিনা।
না স্যার। কারণ স্যার। কি এখানে দুইটা 5 আছে যাদের প্রতিছবি ভিন্ন হয়েছে, বুঝতে হবে এই ক্যামেরায় সমস্যা আছে, ক্যামেরা নষ্ট। এটা কি ফাংশন হবে? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। স্যার হবে। এটা কিরকম ফাংশন দেখো, 1 এর প্রতিছবি 3, 2 এর প্রতিছবি 3, 3 এর প্রতিছবি 3, এই জাতীয় ফাংশনকে বলা হয় ধ্রুব ফাংশন। কেন স্যার এটা হইলো ধ্রুবক? বুঝো নাই? এখানে কোনো প্রশ্ন আছে? কেন হইলো ধ্রুবক, কেন হইলো স্যার এটা? মানে এক্স এর মান যাই হোক, এফ অফ এক্স এর মান একরকম। এফ অফ এক্স এর মানের কোনো পরিবর্তন নাই, এক্স এর মানের পরিবর্তন করলেও এফ অফ এক্স এর মানের কোনো পরিবর্তন নাই। এফ অফ এক্স অপরিবর্তক, যেটা অপরিবর্তনশীল সেটাকেই তো আমরা ধ্রুবক বলি, আর যেটা পরিবর্তনশীল সেটাই হলো চলক। ঠিক আছে? বুঝতে জি পারছো না? স্যার। বুঝো নাই? আচ্ছা, এখানে দেখো এফ অফ এক্স ইকুয়াল টু আছে 3x মাইনাস 2। এফ অফ 3 বের করতে হবে, বলতে পারো এফ অফ 3 কত হবে? 7 স্যার। 7 স্যার। 7। এফ অফ 3 7, আর এফ অফ মাইনাস 2 কত হয়েছে? এফ অফ মাইনাস 2 হয়েছে 8 মাইনাস 8। এই সব জেড কত? দেখো এই সাবজেক্ট বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এই সব যে 3 যদি আমরা বের করতে চাই, এই সব -3 জেড এর পরিবর্তে -3 বসিয়ে সরল করতে হবে। এখান থেকে উত্তর দাও তো কোনটা সঠিক উত্তর হবে? তিন। 3 স্যার। 3 স্যার। 3 নাম্বারটা সঠিক উত্তর। জি স্যার। এখানে সঠিক উত্তর কোনটা? কি স্যার? খ স্যার। -16। -16, ঠিক আছে। 16 -16 স্যার। শোনো, কিছু বিশেষ প্রতীক আছে, এই প্রতীক সম্পর্কে তোমাদের ধারণা থাকার দরকার আছে। এটাকে আমরা বলি সকল বাস্তব সংখ্যার সেট। প্রথমটা আর, দ্বিতীয়টা সকল স্বাভাবিক সংখ্যার সেট এন, তৃতীয়টা সকল পূর্ণ সংখ্যার সেট জেড। সকল স্বাভাবিক সংখ্যার সেট এন এর ভিতরে কারা থাকে? 1 2 3 4 5 6 7 এগুলো থাকে। আর এদের সাথে জিরো সহ নেগেটিভ সংখ্যাগুলো যদি আমরা নেই, নেগেটিভ পূর্ণ সংখ্যাগুলো, তখন এটা হলো পূর্ণ সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের উপসেট। বাস্তব সংখ্যার ভিতরে ধনাত্মক, ঋণাত্মক, মূল ও দমূল যত ধরনের সংখ্যা আছে সবাই আছে। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সবাই আছে। পাই এর মান বলতে আমরা বুঝবো এরকম একটা সংখ্যা, ই এর মান এরকম একটা সংখ্যা। এই ই এর মান সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে, এগুলো নিয়ে আর এখানে নতুন ভাবে আর আলোচনা করলাম না। এন হচ্ছে স্বাভাবিক, এন হচ্ছে পূর্ণ সংখ্যার সেটের উপসেট। পূর্ণ সংখ্যার সেট উপসেট, এটা হবে আবার বাস্তব সংখ্যার সেটের উপসেট। বলো এখানে কারা প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এন জেড আর এর পেছনে স্যার একটা মোটা করে একটা আলাদা অংশ দেওয়া থাকে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট বোঝানোর জন্য। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট Specific বোঝানোর কোনো জন্য কারণ এই আছে, প্রতীক স্যার? ব্যবহার করা হয়। স্বাভাবিক সংখ্যার সেট বোঝানোর জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। মানে এটা স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা এবং পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত। ঠিক আছে? বুঝতে পারছো? মানে স্যার এগুলো তো জি, প্রতীক। মানে শুধু এন বললে এটা যে কোনো সেট হইতে পারে, আর এইভাবে এন লিখলে এটা স্বাভাবিক সংখ্যাই বুঝাবে, অন্য কিছু বোঝানোর সুযোগ নাই। জি স্যার, বুঝতে পারছি। এদের ভিতরে কোনটা সেট বলতে পারো? স্যার প্রথমটা। স্যার প্রথমটা স্যার। প্রথমটা সেট, এটা আমরা সবাই জানি। তারপরেও দেখো এই জায়গায় এই প্রথমটা দ্বারা কি বোঝায়? এটার দ্বারা বোঝায় x সাজ দ্বার x = 2 অথবা x = 5।
মানে এটা এমন একটা সেট যেই সেটের ভিতরে 2 আছে অথবা 5 আছে এরকম, অর্থাৎ এই সেটের সাধারণ উপাদান হচ্ছে এক্স, এক্স এর মান হয় 2 হবে না হয় 5 হবে, তবে বাকি সবাইও কিন্তু সেট। বাকি যাদেরকে দেখতে পাচ্ছ এরাও সেট। এদের দ্বারা কি বোঝায় দেখো, এই 2 5 থার্ড ব্র্যাকেট দিলে এটার দ্বারা বোঝায় 2 থেকে শুরু করে 5 পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে তাদের সেট। এরপরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে, তোমার মাইক বন্ধ করো, ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে 2 এর পর থেকে 5 এর পূর্ব পর্যন্ত যত বাস্তব সংখ্যা আছে তাদের সেট বোঝায়। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে থার্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলে 2 এই সেটে আছে, 5 নাই, তবে ভিতরে যত বাস্তব সংখ্যা তারা আছে। 2 এর সাথে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 5 এর সাথে থার্ড ব্র্যাকেট ব্যবহার করার মানে হচ্ছে 5 এই সেটে আছে, 2 নাই। ঠিক আছে, এগুলো বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এদেরকে আমরা ব্যবধি বলে থাকি। প্রথমটা বদ্ধ ব্যবধি, পরেরটা খোলা ব্যবধি, তারপরটা বদ্ধ খোলা, তারপরটা খোলা বদ্ধ। ডোমেন এবং রেঞ্জ নির্ণয়, আমরা ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করব দেখো। বাস্তব মান বিশিষ্ট ফাংশনের জন্য ডোমেন, এটা বাস্তব সংখ্যার সেটের উপসেট হবে। রেঞ্জ, এটাও বাস্তব সংখ্যার সেটের উপসেট হবে। আমরা যত ফাংশন নিয়ে এখানে আলোচনা করতেছি সব ফাংশনই হচ্ছে বাস্তব মান বিশিষ্ট ফাংশন, রিয়াল ভ্যালুড ফাংশন। আমাদের ডোমেন রেঞ্জও হবে বাস্তব সংখ্যার সেটের উপসেট। এইভাবে যদি কোনো একটা ডোমেন ফাংশন দেওয়া থাকে, যদি a = এত, b = এত এবং a সেট থেকে b সেট একটা ফাংশন f (x) = x² + 1 দ্বারা সংজ্ঞায়িত, যদি বলে ডোমেন f কত, এই ক্ষেত্রে আমরা বুঝবো যে ডোমেন হইছে a সেট। a সেট কত? a সেট হইছে -1 0 1 এবং 2 এর সেট। a সেট -1 0 1 এবং 2 এর সেট, এটাই হলো a সেট। ঠিক আছে, ওটার মান হচ্ছে বি। এবার না, রেঞ্জের মান কিন্তু বি না, বি হইতেও পারে নাও হইতে পারে। বি এর ভিতরে জি স্যার। যারা এই ডোমেনের উপাদানগুলো বসানোর পরে তাদেরকে বি এর ভিতরে পাওয়া যাবে, তারা হবে রেঞ্জ। যদি এইভাবে কোনো ফাংশন দেওয়া থাকে আর f (x) = x² + 1 দ্বারা সংজ্ঞায়িত বলা হয়, তখন আমরা বুঝবো এই এ হইছে ডোমেন। যেই সেট থেকে বলা হবে ওই সেটটা ডোমেন। তবে এই ডোমেন কত এটা আমাদের বের করতে হবে, এ সেট কত এটা বের করতে হবে। যদি এভাবেও কোনো ফাংশন দেওয়া থাকে যে f (x) = x² + 1 কোন সেট থেকে কোন সেটে বলা হয় নাই, অথবা শুধু x² + 1 দেওয়া আছে, f (x) টাও সাথে নাই, এই ক্ষেত্রে বলছে ডোমেন কত, ডোমেন এখানে দেওয়া নাই, ডোমেনের ব্যাপারে কিছু বলাও নাই, এইসব ক্ষেত্রে ডোমেন আমাদের বের করতে হবে। ডোমেন হবে বাস্তব সংখ্যার সেটের উপসেট, এটা আমাদের এখন পর্যন্ত জানা নাই, এটা আমরা বের করব। ডোমেন এবং রেঞ্জ বের করার সময় আমাদের মনে রাখতে হবে কোন একটা ফাংশনের ব্যাপারে যদি ডোমেন সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া না থাকে, ডোমেন কি হবে না না হবে এইসব ব্যাপারে যদি কিছু বলা না থাকে, সেই ক্ষেত্রে বাস্তব সংখ্যা সেটের সর্বোচ্চ একটা সেট উপসেট বের করব, যেই সেটের সকল মান দ্বারা এই ফাংশনটা সংজ্ঞায়িত, যেই সেটের সকল মান যে কোনো মান এই সেটে এই ফাংশনে বসাইলে f (x) এর একটা মান পাওয়া যায়। কিছু বিশেষ ক্ষেত্রে মান পাওয়া যায় না, এইগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। এটা হলো কমন কিছু সেট, সেটা হলো f (x) যদি এইভাবে ভগ্নাংশ আকারে থাকে, এখান থেকে যদি f(2) বের করতে বলা হয়, f(2) হবে 2 + 2 / 2 - 2, নিচে 0 আসতেছে। নিচে যখন 0 আসতেছে, এই f(2) এর প্রতিচ্ছবি এটা বাস্তব সংখ্যার ভিতরে থাকে না। আমাদের ফাংশনগুলো ছিল রিয়াল ভ্যালুড ফাংশন, অর্থাৎ ডোমেন এবং রেঞ্জের উপাদান বাস্তব সংখ্যার সেটের উপসেট হওয়ার কথা ছিল। তাহলে এই ডোমেনের উপাদান, রেঞ্জের উপাদানটা বাস্তব সংখ্যার ভিতরে না থাকার কারণে এই 2 ডোমেনে থাকবে না, কারণ 2 এর জন্য ফাংশনটা অসংজ্ঞায়িত হয়। এইভাবে কোন ভগ্নাংশ থাকলে x এর যে সকল মানের জন্য ভগ্নাংশের নিচে 0 আসে, ওই সকল মান ডোমেন হবে না। দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা g(0) বের করতে চাই, √(-1) আছে, √(-1) বাস্তব সংখ্যা নয়, কাজেই আমরা এখানে x এর পরিবর্তে 0 বসাইতে পারবো না জি ফাংশনে।
জিরো জি ফাংশনের ডোমেনের উপাদান হবে না। এইসব টু যদি বের করতে চাই সেক্ষেত্রে লন অফ 1 - 3 × 2 আসে, অর্থাৎ লন অফ -5 আসে। আর লন অফ -5 এটা বাস্তব সংখ্যা না, কারণ এটা অবাস্তব, এর ক্যালকুলেটরে দিলে এটার কোনো মান পাওয়া যাবে না। এই জন্য এই টু এই এইচ ফাংশনের ডোমেনের ভিতরে থাকবে না। তাহলে এখান থেকে মোটামুটি আমরা একটা ধারণা লাভ করতে পারি যে সকল ফাংশনের ক্ষেত্রে ফাংশন অসংজ্ঞায়িত হয় এগুলো হলো কমন কিছু কথা, এর বাইরেও আছে। যেমন রুটের ভিতরে যদি নেগেটিভ সংখ্যা আসে তখন এই ফাংশন অসংজ্ঞায়িত হবে। আবার লনের ভিতরে যদি নেগেটিভ অথবা জিরো আসে ফাংশন অসংজ্ঞায়িত হবে। ভগ্নাংশের নিচে জিরো আসলে ফাংশন অসংজ্ঞায়িত হবে। এর বাইরেও অসংজ্ঞায়িত হওয়ার অনেক ক্ষেত্র আছে। এখন আমরা দুই একটা ফাংশনের ডোমেন বের করি, যেমন f(x = x - 1 3x - 2) এটার ডোমেন যদি আমরা বের করতে চাই সেই ক্ষেত্রে f(x = x - 1 / 3x - 2) এইভাবে পাওয়া যায়। f(x) সংজ্ঞায়িত হবে যদি 3x - 2 ≠ 0 হয়, অর্থাৎ x ≠ 2/3 হয়। এইভাবে করে আমরা এটা বের করতেছি যে x এর মান 2/3 যদি না হয় তাহলে কেবল এই ফাংশনটা সংজ্ঞায়িত, কাজেই 2/3 বাদ দিয়ে বাকি সব বাস্তব সংখ্যার সেট হচ্ছে এটার ডোমেন। এইভাবে যদি রেঞ্জ বের করতে চাই y = f(x) ধরে x - 1 3x - 2 এইভাবে লিখে x এর মান y এর মাধ্যমে যদি প্রকাশ করি সেই ক্ষেত্রে y এর মান কি হলে x এর মান অবাস্তব হয় সেটা বের করব। অর্থাৎ এখানে y এর মান যদি 1/3 হয় তখন x এর মান পাওয়া যায় না। 1/3 বাদ দিয়ে বাকি যে কোনো সংখ্যা y এর মান হইতে পারে, কাজেই রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যার সেট থেকে 1/3 পরিমাণ কম, 1/3 হবে না। বুঝতে পারছো? এই যে ডোমেন রেঞ্জ বের করছি এই ব্যাপারে কারো প্রশ্ন আছে কিনা? না স্যার। নাই, সময় খুব বেশি নাই। আর কিছু ফাংশনের ডোমেন রেঞ্জ এখানে আছে, আমি খুব তাড়াতাড়ি করে দেখো এটা একটু দেখাইতেছি, এগুলো বুঝো কিনা দেখো। এই ক্ষেত্রে ডোমেন হবে -∞ থেকে 5/6 পর্যন্ত, অর্থাৎ x এর যে সকল মানের জন্য 5 - 6x ≥ 0 হবে এই ফাংশন গুলো হবে, এই x এর ওই মানগুলো হবে ডোমেন। এটা ক্লিয়ার? জি স্যার। এইভাবে যদি রেঞ্জ বের করতে চাই x এর মান বসাইলে -∞ থেকে 5/6 পর্যন্ত যতগুলো মান আছে x এর মান হিসেবে বসাইলে f(x) এর মান 0 থেকে ইনফিনিটি আসে, এটা রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। এবার এগুলো স্কিপ করে যাই, এখন এগুলা দেখানোর সময় নাই, সামনে আগাই আরো, দেখি সামনে কি আছে। এই একটা ফাংশন দেখো যে এটা ডোমেন রেঞ্জ বের করব। এটা ডোমেন বের করার জন্য দেখো এই রুটের ভিতরে যা আছে এটাকে আমরা পজিটিভ ধরলাম, এটাকে উৎপাদনে বিশ্লেষণ করলে x - 1 × x - 2 পাওয়া যায়, এটা >0 হবে। এখন এটা >0 কখন হয়? যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ হয়, অর্থাৎ x এর মান <1 অথবা x এর মান 2 এর বড় এরকম হবে। মানে দুইটা সংখ্যার গুণফল কখন পজিটিভ হয়? যখন দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। দুইটাই কখন পজিটিভ হয়? যখন ছোটটা পজিটিভ। এই দুইটার ভিতরে ছোট হয়েছে x - 1, x - 1 যখন পজিটিভ তখন দুইটাই পজিটিভ। x - 1 পজিটিভ কখন হয়? ওই x - 1 এর x - 2 হলো ছোট, x - 1 কিন্তু বড়। x - 2 ছোট, x - 1 বড়। কেন? x এর থেকে এখানে বেশি বিয়োগ হয়েছে, আর x - 1 এ x এর থেকে কম বিয়োগ হয়েছে, এই জন্য x - 2 এখানে ছোট। x - 2 পজিটিভ হলে দুইটাই পজিটিভ। x - 2 পজিটিভ মানে x > x এর মান 2 বা 2 এর বড় হলে দুইটাই পজিটিভ হবে। আবার দুইটাই নেগেটিভ কখন হবে? যখন বড়টা নেগেটিভ, অর্থাৎ x - 1 যখন নেগেটিভ, x - 1 <0 যখন হবে তখন দুইটাই <0 হবে। x - 1 0 হইলে x এর মান <= 1 হবে। এই ক্ষেত্রে x এর মান 1 বা 1 এর ছোট হইলে এই ফাংশনটার মানে এই দুইটা রাশির মানই পজিটিভ হবে বা নেগেটিভ হবে, অর্থাৎ দুইটার গুণফল তখন পজিটিভ হয়ে যাবে। এখানে একটা ব্যাখ্যা আমি দিয়ে রাখছি দেখো,
এক্স এর মান যদি 1 এর থেকে ছোট হয় তখন x মাইনাস 1 এর মান লেস দ্যান 0 হয়। x মাইনাস 2 তাহলে অবশ্যই লেস দ্যান 0 হবে, কারণ x মাইনাস 2 এর মান হইছে x মাইনাস 1 এর থেকে ছোট। আবার 1 লেস দ্যান যদি x হয় তার মানে x গ্রেটার দ্যান 1, x মাইনাস 1 গ্রেটার দ্যান 0 মানে x মাইনাস 1 তখন পজিটিভ। x লেস দ্যান 2 মানে x মাইনাস 2 লেস দ্যান 0, আর x গ্রেটার দ্যান 2 মানে হলো ছোটটা পজিটিভ, x মাইনাস 2 পজিটিভ, তার মানে বড়টা অবশ্যই পজিটিভ হবে, অর্থাৎ x মাইনাস 1 গ্রেটার দ্যান 0 হবে। এই ক্ষেত্রে x এর মান 1 এর ছোট আর x এর মান 2 এর বড় এমন যদি হয় এই দুইটা রাশির মানই পজিটিভ অথবা নেগেটিভ হয়, আর ইকুয়াল হইলে তো ইকুয়াল 0 মানে 2 এর সমান বা 1 এর সমান হলে তো 0 হবে। সেই ক্ষেত্রে x এর মান লেস অর ইকুয়াল 1 আমরা বলতে পারি, অথবা x এর মান গ্রেটার অর ইকুয়াল 2 বলতে পারি। দেখো এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই ব্যাখ্যা তোমার না দিলেও চলবে, তুমি অতটুকু করে x এর মান 1 বা 1 এর ছোট অথবা x এর মান 2 বা 2 এর বড় এই কথা বললেই হবে। তাহলে এটার ডোমেন হবে কত? ডোমেন হবে x বিলংস টু ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত একটা ব্যবধি, ইউনিয়ন 2 থেকে ইনফিনিটি পর্যন্ত একটা ব্যবধি, অথবা তুমি এভাবে বলতে পারো x বিলংস টু r such that x less or equal 1 অথবা x greater or equal to এই কথা বলতে পারো। ঠিক আছে? এখন যদি এটার আমরা রেঞ্জ বের করতে চাই সেক্ষেত্রে এইভাবে x এর মান y এর মাধ্যমে প্রকাশ করার পরে আমরা দেখবো যে y এর মান কি হইলে x এর মান বাস্তব পাওয়া যায়। এই রুটের ভিতরে যাতে পজিটিভ আসে, রুটের ভিতরে পজিটিভ আসার জন্য দেখো এটা সরল করলে এইভাবে আসে, y এর মান এখন যাই বসাই রুটের ভিতরে পজিটিভ আসে, কিন্তু আগেই একটা শর্ত ছিল y এর মান গ্রেটার অর ইকুয়াল 0, কারণ y ইকুয়াল টু তো রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। x এর মান যাই বসাই না কেন y এর মান পজিটিভ হওয়ার কথা। এই জন্য এখানে যে শর্তটা থাকে এই শর্ত থেকে আমরা বলতে পারতেছি যে y এর মান যা ইচ্ছা তাই হয়, কিন্তু প্রথমে যে শর্ত ছিল y এর মান পজিটিভ হবে সেই শর্ত থেকে আমরা এখন বলতে পারি যে দুইটা শর্ত একত্রিত করলে দুইটা শর্তই মানে এইরকম হয়েছে y এর মান গ্রেটার অর ইকুয়াল 0। 0 বা 0 এর বড় যে কোনো সংখ্যা হবে এটার রেঞ্জ। এই ব্যাপারে কারো প্রশ্ন আছে কিনা বলো? নাই? স্যার বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো? স্যার রেঞ্জ বার করাটা বুঝি নাই। আমি আবারও পড়তে এখান থেকে আসতেছি, দেখো y ইকুয়াল টু আমরা ধরছি x স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এখানে x এর মান যাই বসাই y এর মান পজিটিভ হবে কিনা? জি স্যার। অথবা মানে পজিটিভ আর সর্বনিম্ন হলে 0 হইতে পারে। y এর মান যে নেগেটিভ হবে না এটা এখান থেকে নিশ্চিত তো আমরা? জি স্যার। এইবার দেখি এই পজিটিভ সংখ্যার ভিতর থেকেও আরো কিছু বাদ দেওয়া যায় কিনা। এটা বাদ দেওয়া যায় কিনা বোঝার জন্য এখান থেকে x এর মান বের করছি, ওই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই সমীকরণের মূল x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এই সূত্রের সাহায্যে এইভাবে বের করলাম। এই ক্ষেত্রে দেখো x এর মানটা এইভাবে পাওয়া গেল। এই রেজাল্টটা মানে x এর মানটা বাস্তব হবে যদি y এর মানটা পজিটিভ হওয়ার পাশাপাশি রুটের ভিতরে রেজাল্টটা পজিটিভ হয়। y এর মানটা পজিটিভ অথবা 0 হওয়ার পাশাপাশি রুটের ভিতরে যা আছে এটা যদি পজিটিভ হয়। এখন দেখো রুটের ভিতরে যা আছে এটা পজিটিভ হওয়ার জন্য এটা সরল করলে 1 প্লাস 4y স্কয়ার এটা পজিটিভ বোঝায়, y এর মান যাই বসাই এটা পজিটিভ হয়, অসুবিধা নাই। তার মানে এখান থেকে বোঝা যায় y এর যে কোনো পজিটিভ মানের জন্যই রুটের ভিতরে পজিটিভ আসে, রুটের ভিতরে পজিটিভ আসতে কোনো অসুবিধা নাই। তার মানে y এর মান যে কোনো 0 বা 0 এর বড় যে কোনো সংখ্যার জন্যই এই x এর মান পাওয়া যাবে, x এর মান পাওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। কাজেই 0 বা 0 এর বড় সকল বাস্তব সংখ্যা হবে এটার রেঞ্জ। এখন বুঝতে পারছো কিনা দেখো? এটা কি বুঝতে পারছো? না বুঝলে বলো। ইয়েস স্যার। আচ্ছা, এইভাবে লন এক্স এর ডোমেন রেঞ্জ বের করবা। এগুলা এটা আমি স্কিপ করি, এটা খুব তোমাদের আশা করি এগুলা পারো, এটা ক্লাস 10 এ করছো তোমরা। এখন তোমাদের কাজ হয়েছে এই ফাংশনগুলোর ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। বের করার পরে যদি আমার কোনো ক্লাস থাকে ওই ক্লাসে বলবা, অথবা পিসি স্যার যখন ক্লাস নেবে তখন পিসি স্যারকে বলবা যে স্যার এইটা ডোমেন বা রেঞ্জ বের করে দেন। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।